নমস্কার। সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ শনিবার রাত 8:30টায় আমরা এসেছি আপনাদের দরবারে। এখন আমরা এই সপ্তাহে ঠিক করেছি এই সময়ের কবিরা। গত পর্বেও আমরা এই সময়ের কবিদের কথাই বলেছি, তারা তো সংখ্যায় অনেক এবং লেখাও প্রচুর হচ্ছে, সুতরাং একটা দুটো পর্বে যে তাদেরকে সম্পূর্ণ ছোঁয়া যাবে না এটা খুবই স্বাভাবিক। তাই এই পর্বেও আমরা এই সময় যারা লিখছেন তাদের কবিতা নিয়ে এসেছি। তাহলে আমরা শুরু করে দিই সাথী। এই সময়ের কবিদের মধ্যে আমরা প্রথম নির্বাচন করব একটি মিষ্টি কবিতা দিয়ে। আকাশের মুখ ভার, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, স্যাঁতস্যাঁতে মেঘলা আকাশ, চন্দন নাথের একটি কবিতা হেসে ওঠ। এটা মূলত আকাশকে বলা হয়েছে। কবিতাটির নাম হেসে ওঠ। ও আকাশ, বলবি আমায় কি হয়েছে? কেন তোর সকাল থেকে মুখটা ভারী? সারা দিন হাসলি না তুই একটি বারো, কেন রে? কারণটা তার জানতে পারি? অভিমান কার উপরে এমনতর? কেউ কি আঘাত দিল তোকেও যে আজ? মুখ আজ মাখলি না যে আলোর আবির, লুকিয়ে রাখলি কোথায় তোর রাঙা সাজ? এভাবে দেখলে তোকে ভাল লাগে না? কে তোকে আঘাত দিল বল না আকাশ? কি করে বুঝবো এমন দুঃখ কিসে, যদি তুই আমায় সেটা বলতে না চাস? ও পাগল, ভার করে মুখ থাকিস না তো, ওভাবে চাই না যে কেউ দেখতে তোকে। যদি তুই গুমরে থাকিস অমন করে, কে দেবে খুশির আলো সবার চোখে? হেসে ওঠ আকাশ আবার, ওঠ হেসে ওঠ, বেঁধে নে মনটা আবার খুশির তালে। যেটুকু দুঃখ বিষাদ আর অভিমান, মুছে ফের উঠিস হেসে ফের সকালে। আমরা বর্ষার সময় তো সবসময় বলি যে আকাশটা পরিষ্কার হোক, রোদ উঠুক। হ্যাঁ, এক অদ্ভুত যন্ত্রণা। গরম হলে বলি যে বৃষ্টি হোক বৃষ্টি হোক, কিন্তু আবার আকাশের মুখ ভার হলেই আমরা বলি যে রোদ রোদ ওঠ। চন্দননাথেরই আরেকটা কবিতা বলি, কবিতাটির নাম বন্ধুতা। আসলে আমাদের সঙ্গে আপনাদের সেই বন্ধুতারই সম্পর্ক, আমাদের সঙ্গে কবিদেরও সেই বন্ধুতার সম্পর্ক, এবং বন্ধু কতটা নির্ভরযোগ্য হতে পারে সেইটা বোধহয় সে কথাই বলেছেন। কবি চন্দননাথের কবিতা বন্ধুতা। আমি খুশি নেব কোত্থেকে? দেবে পাহাড়ি ঝর্ণা ধারা, দেবে নিশুতি রাতের তারা, দেবে হাসিতে খুশিতে পাগলের মতো নেচে ওঠা কোনো নদী। নাই ওরা দেয় যদি, আমি খুশি নেব তোর থেকে। আমি আলো নেব কোত্থেকে? কেন সন্দেহ আছে তোর? আলো দেবে রাঙা ভোর, দেবে চাঁদ তারা ছায়াপথ আর রাতের জোনাকি দেবে। কি লাভ অযথা ভেবে? আমি আলো নেব তোর থেকে। আমি রং নেব কোত্থেকে? আছে সকলেরই সেটা জানা, দেবে সাঁঝের আকাশখানা, দেবে বাগানে বাগানে রামধনু রঙা শত সহস্র ফুল। তবু দিতে যদি করে ভুল, আমি রং নেব তোর থেকে। আমি সুর নেব কোত্থেকে? দেবে শ্রাবণের ঝিরঝির, দেবে নদী সাগরের তীর। আমি সুর খুঁজে নেব বাউল হাওয়ায় পাখিদের কলরবে। তারা না দিলে বলো কি হবে? আমি সুর খুঁজে নেব বন্ধুর গানে, সুর নেব তোর থেকে। কি সুন্দর না? মানে বন্ধুতা যে কেমন হতে পারে এবং বন্ধুর প্রতি যে একটা নিমগ্নতা এবং আশ্রয়, নির্ভরতা, এইটা কিন্তু আমরা পাই চন্দননাথের এই কবিতায়। আমাদের বলতে ভালো লাগছে যে আজকে যে কবিদের কবিতা আমরা শোনাচ্ছি এটা সকলেই আমাদের পরিচিত। মানে আমরা খুব সৌভাগ্যবান যে তারা আমাদের চেনেন। আমরা তাদের কবিতা সবসময় হয়তো পড়ি না, কিন্তু এর বাইরেও আরো অনেক কবি আছেন শহরে শহরে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে। বাংলায় কাব্যচর্চার সাহিত্যের কোনো অন্ত নেই। সেই বলায় না যে প্রত্যেকের ঘরেই খুঁজলে একজন করে কবি পাওয়া যাবে, আবার তারপরে কেউ একটা জুড়ে দেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সে অনেক তর্কের বিষয়। আমাদের ভালো লাগা থেকেই আমরা এই অনুষ্ঠানটাও করি, আমাদের ভালো লাগা থেকে, আর আমরা ভালো লাগা থেকেই এই কবিতাগুলো নির্বাচন করে এসেছি আমাদের ভালো লাগা আপনাদের কাছে পৌঁছে দিতে। ঠিক, আমরা রামচন্দ্র পাল আমাদের আর এক কবি বন্ধু, এ সময়ের কবি, তার একটি লেখা পড়ছি তোমার জন্য।
বললে তুমি তোমার জন্যে অনেক কিছুই করতে পারি, গড়তে পারি, ভাঙতে পারি, ভুলগুলি সব ভাঙতে পারি, তোমার কাছে ঢেউয়ের মতো মুহুর্মুহু ভাঙতে পারি, দুঃখ কিছু মাংতে পারি, সুখও কিছু ছাড়তে পারি, পাহাড় চূড়ায় চড়তে পারি, শিলালিপি পড়তে পারি, ঢেউয়ের ঝুঁটি ধরতে পারি, ঝরতে পারি, বৃষ্টি হয়ে ঝরতে পারি, খরার মাঠে ঝরতে পারি, ঝরঝরিয়ে ঝরঝরিয়ে তোমার বুকে ঝরতে পারি, যুদ্ধ করেও মরতে পারি, তোমার জন্য মরতে পারি, তোমার জন্যে ও রাজকন্যে। চাইলে তুমি তোমায় আমি অনেক ভালোবাসতে পারি, ঝড়ের মতো উজাড় করে তোমায় ভালোবাসতে পারি, দুঃখ বুকেও হাসতে পারি, আসতে পারি ভালোবেসে আলোর মতো তোমার কাছে আসতে পারি, উজান স্রোতে ভাসতে পারি, ভাঙা হালেই ভাসতে পারি, তোমায় নিয়ে উজান স্রোতে ছেঁড়া পালেই ভাসতে পারি, ঢেউয়ের সাথে নাচতে পারি, তোমার কাছে আসতে পারি, তোমার জন্যে হে রাজকন্যে। চাইলে তুমি তোমার জন্যে 108টা তুচ্ছ তুচ্ছ, তোমার জন্য হাজার হাজার নীল পদ্ম তুলতে পারি, খুলতে পারি মনের দুয়ার, খুলতে পারি পথের কাঁটা দোলতে পারি, চলতে পারি তোমায় নিয়ে পথের মতো নিরুদ্দেশে চলতে পারি, জীবন বাজি ফেলতে পারি তোমার জন্যে হে রাজকন্যে। চাইলে না গো চাইলে না, কিছুই তুমি চাইলে না, আমার কাছে চাইলে না, মুখের দিকে চাইলে না, আমায় তুমি চাইলে না, তোমার জন্যে হায় রাজকন্যে। খুব মিষ্টি একটি কবিতা, প্রেমের কবিতা, খুব মিষ্টি কবিতা। আমি একটা শোনাই, অংশুমান কর এ সময় খুব ভালো লিখছেন তিনি, তার লেখা একটা ছোট্ট কবিতা। তুমি বোধহয় মোবাইল ইত্যাদির যে ব্যাপার, মানে এই সময়টাকে কি অদ্ভুত ভাবে ধরেছেন কবি। কবিতাটার নাম হলো সেলফি। সেলফি মানে আমরা যেরকম তুলি এই সাথী আর আমি, এক হাত দু হাত, এই যে ব্যাপারটা, এইটা আর কি না, সবসময় যে দুজন থাকে তাও নয়, একাই একদম। সেলফি কিন্তু তৈরি হয়েছে, আমার যা মনে হয় যে একা মানুষ একাই ছবি তুলবে, কি কাণ্ড না। সেটা নিয়েই, সেটাই কবিকে, ওই যে আগের পর্বেও বলেছিলাম যে আমরা যেটা অতি সাধারণ ভাবে দেখি, কবিরা তার মধ্যে অন্য মানে দেখেন। এই সেলফি কবিতাটা সেরকমই, আপনারা শুনলেই বুঝতে পারবেন। শুনি। এক সময় মানুষের হাত থাকতো 10-এরও বেশি, যার দুটো হাত ছিল তার নিজের, বাকি হাতগুলোর দুটো ছিল সুপ্রাচীন এক বট গাছের, যাকে ভুল করে মানুষ বলতো পিতামহ। দুটো হাত ছিল শান্ত এক দিঘির, যাকে মানুষ ডেকেছিল পিতামহী। আর দুটো হাত ছিল সেই জাদুকরের, যাকে মানুষ বলতো খুল্লতাতো। পাকানো বাঁশের মতো হাত দুটো ছিল পিতার, আর যে হাত দুটোতে পাওয়া যেত পদ্মগন্ধ, মানুষ তাদের ধরিত্রীর নাম দিয়েছিল মা। জঙ্গলের ভেতর দিয়ে, পর্বতের উপর দিয়ে, সমুদ্রের তীর ধরে হাঁটতে 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 একে একে খসে পড়েছে মানুষের অতিরিক্ত সব হাত, আর মানুষ এসে পৌঁছেছে ছোট্ট সেই কুহকি ভূখণ্ডে, যার বৈজ্ঞানিক নাম বাজার। এখন মানুষের দুটো হাত, ফোনের সামনের দিকে যারা বসিয়ে দিয়েছে ছোট্ট একটা ক্যামেরা, সেই মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলি সবার আগে জানতে পেরেছে মানুষের এখন দুটো হাত, যে মানুষের গ্রুপ ফটোর প্রয়োজন ফুরিয়েছে। সত্যি তাই, মানে দেশে দেশে কালে কালে আগে যে একান্নবর্তী পরিবার ছিল, লোক ডাকা হতো না, সবাই একসঙ্গে ছবি তোলা হবে বলে, ঠিক তাই, গ্রুপ ফটো তোলার জন্য ফটোগ্রাফারকে ডাকা হতো। বিয়ে বাড়ি বলো, কোন উৎসব বাড়ি বলো, কিংবা দুঃখের বাড়ি বলো, সেই সময় তো বাড়িতেই সবাই থাকতেন, মানে একই বাড়িতে সবাই, এবং মানুষ কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াতো। এখন সব কোম্পানি হয়েছে, এখন সব ইভেন্ট ম্যানেজার হয়েছে, তাদেরকে বললে তারা সবকিছু আপনার করে দেবে, মানে অন্নপ্রাশন থেকে শবযাত্রা সব। শুধু বন্ধুটাকে দিতে পারবে,
বন্ধুত্ব দিতে পারবে না, কারণ বন্ধুত্ব তো পয়সা দিয়ে কেনা যায় না। কবিদের এই যে বোধ, দেশের প্রতিও যে বোধ, আমাদের আর এক খুব ভালো বন্ধু, কবি বন্ধু অনির্বাণ ঘোষ, তিনিও লিখছেন। তার একটি কবিতা শোনাই, কেমন করে তিনি স্বদেশের কথা ভাবছেন। স্বদেশ ভূমি। সত্যি বলছি, শত্রু যখন আঘাত হানে, আমিও কিন্তু আমার মধ্যে গর্জে উঠি। ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়ি রণাঙ্গনে, ফুঁসতে থাকি রুদ্র মূর্তি বজ্র মুঠি। সত্যি বলছি, ক্রিকেট মাঠে কেউ যখনই অবলীলায় ভিনদেশীদের ছক্কা মারে, আমিও তখন মোহল্লাসে চেঁচিয়ে উঠি, আকাশ বাতাস কাঁপিয়ে তুলি হুহুঙ্কারে। ক্ষুদ্র বটে নুন আনতে যার পান্তা ফুরোয়, রৌদ্র বাজায় রুদ্র বিনা সমস্ত দিন। আমি তো সেই ভাগ্যহত ভারতবাসী, হাঁটছি গভীর শূন্য পথে নিদ্রাবিহীন। ঠিক কতটা আপন আমার স্বদেশ ভূমি, কেমন করে প্রমাণ দেব তাই জানি না। কারণ তুমি প্রশ্ন তুলছ মহাপ্রভু, আমার স্বদেশ সত্যিকারের আমার কিনা। ছড়িয়ে দিচ্ছ বিষাদ ও সন্দেহের আগুন, পুড়িয়ে দিচ্ছ তীব্র তেতো অসম্মানে। গায়ের জোরে পংক্তি ধরে দাঁড় করাচ্ছ, রং চেনাচ্ছ হিন্দু এবং মুসলমানে। আজকে না হোক কালকে ঠিকই মহাপ্রভু, লক্ষ কোটি পায়ের শব্দ শুনবে তুমি। তারাই তোমায় চিনিয়ে দেবে, বুঝিয়ে দেবে কোনটা তাদের স্বদেশ, কোনটা জন্মভূমি। যতই দু চোখ রাঙাও, আমরা ভারতবাসী। একটি মাত্র শব্দে আমরা অহংকারী। আমি নেহাত অনুচ্চ এক তুচ্ছ কবি, কবিতাকেই তীরের মতো ছুঁড়তে পারি। সত্যি কবির হাতে কলম, এবং বলাও তো হয় যে কলম, পেন ইজ মাইটার দ্যান সোর্ড, না, ওশির চেয়ে মসি অনেক শক্তিশালী। ঠিকই। আমি এখন আরেকটা, ওই যে বললাম কবিরা অন্যরকম ভাবে দেখেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় মাটি শব্দ বললে আপনাদের কি মনে হতে পারে? এরকম যদি ধাঁধা করা যায় তাহলে তো বিভিন্ন রকম উত্তর আসবে। সেই রকম ভাবেই মাটিকে কবি দেখেছেন কিভাবে, কবি আর্য তীর্থের লেখা কবিতা, খুব ছোট্ট একটি শব্দ মাটি, সেটি নিয়ে এই কবিতাটি। বেশ। পৃথিবী বললেন মাটি, অমনি মানুষরা কলকল করে কোলাহল করে উঠল। রাজা বললেন অধিকার, সরকার বললেন খাজনা, প্রমোটার বলল 36টা 3 BHK ফ্ল্যাট, শহরের মধ্যবিত্ত বলল দেশের বাড়ি, গরিব ঝুপড়িবাসী বলল পয়দা থেকে বেওয়ারিশ লাশ হওয়া স্তক, 6 ফুটের আস্তানা। পৃথিবী আবার বললেন মাটি, সৈনিক বলল সীমান্ত, উদ্বাস্তু বলল স্বপ্ন, নির্বাসিত বলল কাঁটাতার, নাবিক বলল বন্দর, জেলে বলল গরম ভাতের গন্ধ, চাষি বলল ভরা ফসলের ঘ্রাণ, কয়লা শ্রমিক বলল খনি নামার দরজা, রাস্তা কাটা শ্রমিক বলল 100 দিনের কাজ, বেকার শ্রমিক বলল ওই দূরে জংলা গাছ গজানো কারখানা। পৃথিবী মাথা নাড়লেন, তারপর আবার বললেন মাটি। মৃৎশিল্পী বলল প্রতিমা, মালি বলল জীবিকা, স্থপতি বলল ভিত, ভব ঘুরে বলল দিক শূন্যপুর, শিশুরা বলল খেলার মাঠ, ধার্মিক বলল মন্দির মসজিদ গির্জা, নেতা বললেন মূর্তি প্রতিষ্ঠার জায়গা, গণতান্ত্রিক বলল অধিকার চাই সবার সমান সমান, ক্যাপিটালিস্ট বলল যার যেমন ক্ষমতা তার তত বড় জমি, ভিখিরি বলল রোজ বাটি নিয়ে বসবার জায়গা, পকেটমার বলল হাত সাফাইয়ের ময়দান। পৃথিবী শুনলেন সব, তারপর অস্ফুটে আবার বললেন মাটি। বিয়েতে অসুখী মেয়েটা বলল বাপের বাড়ি,
বিয়েতে ভীষণ সুখী মেয়েটা বলল শ্বশুর বাড়ি। নিজের পায়ে দাঁড়ানো মেয়েটা বলল আমার বাড়ি। কাজ না পাওয়া মেয়েটা বলল ধর্নার জায়গা। বিশ্ব বখাটে ছেলেটা বলল রাতে শুতে যাই যেখানে। ছেলেটার বাবা বললেন আগলে রাখা শেষ সম্বল। মৃতদেহ বলল কবর আর চিতা। খুন করে পুঁতে দেওয়া লাশ বলল বিচারের অপেক্ষা। ধর্ষিতা মেয়েটি বলল ধরে উঠে দাঁড়াবার অবলম্বন। প্রেমিক প্রেমিকা বলল আকাশ দেখার জায়গা। পৃথিবী একটা ঝড়ের মতো দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন একজনও কেউ মা বললি না তোরা? আহা, কবির কি দোতনা। মাটি সত্যি তো আমরা বলি না মাটি আমার মা, সেইটা আমরা জন্মভূমি স্বদেশ ভূমি আমরা বলি, স্বদেশ মা বলি, তাই না? সেটাই ভুলে যাই আমরা। ভুলে গিয়ে আমরা অন্য অনেক কিছুকে তাকে মানে অভিহিত করি অন্য অনেক নামে, শুধু মা শব্দটাই। জানো সাথী, আবার অনেক জায়গায় অনেক জমি হাঙর যাদের বলে মাটি কেড়ে নিতে চায়, তাদের কাছে মাটি আবার ব্যবসা। কবিরা কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রতিবাদী স্বর যেখানে ওঠে সেগুলোকে ওরা ধরেন। আরণ্যক বসুর একটি কবিতা শোনাচ্ছি। ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি, সঁপেছি তোমাকে প্রাণ। সাঁওতাল পরগনার দিগন্ত থেকে উনি এটা লিখেছেন। প্রত্যেক ইংরেজ অত্যাচারী দেশীয় জমিদার, সুদখোর নারী লোভী কুকুররা বিশাল হাঁ করে দেখছে এক ঐতিহাসিক পদযাত্রা। ক্যালেন্ডার দাগানো 30শে জুন 1855, যে বছর অপরাজিত বিদ্যাসাগরের প্রথম বর্ণ পরিচয়, বাংলা ভাষার জয়ধ্বনি। সিপাহী বিদ্রোহ তখনও 2 বছর পরে। বিশ্বকবি 6 বছর, স্বামীজি 8 বছর, আর মহাত্মাজি 14 বছর দূরে। সিধু মাঝি, কানু মাঝি, বন ফুলমণি, 30,000 অপমানিত সাঁওতাল, গরিব হিন্দু মুসলমান, ব্রাত্য অন্তজ, রক্ত নিংড়ানো শ্রমজীবী, হাজার হাজার নারীর সম্ভ্রম রক্ষা করা গণজাগরণ। অরণ্যের অধিকার, জমির অধিকার, মানুষের মতো বাঁচার অধিকার, আর একটি বহু বর্ণ ছবির মতো নদী, জঙ্গল, টাঁড় ভাঙা উধাও পথ, দুমকা, দেওঘর, সাঁওতাল পরগনার স্বপ্ন। শেষহীন ভালোবাসার আর ভাষার স্বপ্ন। কত ব্যাটালিয়ন, কত রেজিমেন্ট, আর ওরে বাবা দেখছে কত সেনা, কামান, বন্দুক, আর ওদের হাতে দিনযাপনের তীরধনুক, বল্লম, টাঙ্গি, আর ইচ্ছে শক্তি। আকাশ ছাড়িয়ে মহাকাশের মতো ধামসা মাদলে গান, গান আর গান। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, তোমাকে দুমুঠো বুনো ফুলের প্রণাম। ও আমার প্রাণের ভারতবর্ষ, যারা আজও আমাদের অন্তহীন প্রতারণায় বিদ্ধ করে চলেছে। সিধু, কানু, ফুলমণির দিব্যি, তাদের সংযত করো, সংযত করো, এখনো সময় আছে। কবির এই অদ্ভুত চেতাবনী, সে অত বছর আগেও যে বিদ্রোহ ঝলসে উঠেছিল কবির লেখায়, সেটাই প্রকাশ পেল। আর একটা লেখা বলবো যে বিনায়ক বন্দ্যোপাধ্যায় সময়ের কবি, ভাষানগর পত্রিকায় গত বছরই তার একটি চমৎকার কবিতা প্রকাশ পেয়েছিল, বাকিটুকু বুঝিয়ে দেব। ধ্বংস যদি এগিয়ে আসে একলা তোমার দিকে, দলের ভিতর থাকলে পরেও দল হয়ে যায় ফিকে। রঙের মানুষ, রঙের ফানুষ, রং যে সাদা কালো, তোমাকে যে ঘৃণা করে তাকেও বেশ ভালো। বলে প্রভু মিলিয়ে যাবেন দূর আকাশের মেঘে, নিজের নখি বন্ধু নিজের চূড়ান্ত উদ্বেগে কাটো, তাকে কাটতে কাটতে দাও করে দাও শেষ। নগ্ন হয়ে দাঁড়াও, আয়না দেখুক ছদ্মবেশ। দেখছে জগৎ, দেখবো আমি, নৌকা কোথায় ভেড়ে, কোন পাড়াতে থাকবে তুমি আমায় ভাতে মেরে। ম্যাচ রিপোর্টে অত্যাচার ও স্বার্থের সংঘাত, কিন্তু যারা মরছে মারে,
তাদের কি নেই হাত? সে হাত যখন উঠবে শাসন পারবে না সামলাতে, বাকিটুকু বুঝিয়ে দেব রাস্তায় সাক্ষাতে। কবিরা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের উপর অত্যাচার করো না, সে তুমি যেই হও, রাজা গজা যেই হও, কিন্তু তোমাকে মানুষকে ভালোবাসতে হবে, সত্যি মানুষকে সেবা করতে হবে, তাই না? একেবারেই। আমি আরেক কবির কথা বলি, মানে মানুষকে জানালেই যে মানুষ সচেতন হচ্ছে তাও নয়, আবার অনেকে কিন্তু অতি সচেতন নিজের জন্য, সেরকম মানে তারা বলছে যে নিজেরা একটু স্বার্থপর হয়ে একটু যেন অ্যাওয়ে হয়ে থাকছে। এরকম বহু মানুষই সমাজে রয়েছেন যারা কিন্তু আসবেনই না, কোনোভাবেই আসবেন না, সযত্নে নিজেকে গুটিয়ে রাখবেন এবং সুবিধাটুকু সব নেবেন, আর সব ব্যাপারে হয় হ্যাঁ আর নয় না বলবে, না বলেন না খুব একটা। না এগুলো কিন্তু ভাববেন না যে আমরা কোনো কারো সমালোচনা করছি। এই সময়ের কবিদের যে কবিতা উঠে এসছে লেখা, সেইগুলো পড়ার চেষ্টা করছি এবং আপনাদের বলার চেষ্টা করছি যে কবিরাও তো আসলে অনেকটা দেখতে পান, তাদেরও তো সবাই বলেন প্রাজ্ঞরা যে তাদের তৃতীয় নয়ন আছে, তারা দেখতে পান। সেই দেখাগুলি আমরা একবার এই বাংলার সংস্কৃতির এই সাহিত্য মঞ্চ থেকে তুলে এনে আপনাদের সামনে, আমাদের নিজস্ব কোনো আলাদা করে কিন্তু কারুর প্রতি চাপিয়ে দেওয়ার কোনো দায়িত্ব নয়, কিন্তু যা এই সময় যে লেখাগুলো উঠে আসে সেই লেখাগুলোই শোনাচ্ছে। কবিতাটির নাম সত্যানন্দ শোনহে, লিখেছেন আমাদের প্রিয় দাদা রফিউদ্দিন। সত্যানন্দ, দাঁড়াও, কটা কথা বলি আজ। এই যে প্রায়ই তুমি বলো প্রতিদিন এত কিছু ঘটে যাচ্ছে চারপাশে, চেনা সম্পর্কগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, পরম্পরা পুড়ছে, ইতিহাস পুড়ছে, ভূগোল পুড়ছে, বিজ্ঞান পুড়ছে, কাম পিশাচের আগুনে পুড়ছে আমাদের মেয়েরা। এত মানুষ রোজ নেমে আসছে পথে, দরজায় কড়া নাড়ছে নানাবিধ অভাবের মুখ, এবং কেন এবং কি করে সেই সব কিছু থেকে আমি বেশ দূরে দূরে নিশ্চিন্ত নিরাপদে থাকি? কি করে বজায় রাখি মুখ বধিরতা? কেন আমি পা রাখি না কখনোই কোনো জমায়েতে? তোমাকে বলেই ফেলি, শোনো সত্যানন্দ, এই যে ঘরের দোরে সংকটের মুখ, তাতে আমার কি? তোমার যা হবে আমারও তাই হবে। ধর্ষকের থাবায় ছিঁড়ে কুটে মরছে মেয়ে, কিছু মরেও পুড়ছে অথবা ঝুলে থাকছে গাছে, আধপোড়া কেউ শিয়ালেরও খোরাক হচ্ছে কখনো, তাতেই বা আমি কি করতে পারি? মোমবাতি জ্বলছে, প্রতিবাদ হচ্ছে, আইন বিচার চলছে, আমার কি সময় আছে পথে নামবার? তুমি জানো আমিও জানি কত কি হচ্ছে। ভাতের অভাবে মাথার চুল বিক্রি করছে মা, আমি কি তার অভাব মোচনের কেউ? মানুষ বন্দী হচ্ছে ধর্মশিকলে, বাড়ছে গোপন আর প্রকাশ্য হিংসা বিদ্বেষ, জানি, কিন্তু আমার কি করণীয় আছে? আমি কি সমাজ সংস্কারক? আমি কি কোনো পক্ষেই মিছিলে নামতে পারি, নাকি আমায় তা মানায়? আমি তো দেশের এক বিশেষ নাগরিক, যদি বেনাগরিকই হয়ে যায় কখনো, তাতেই বা ভেবে মরবো কেন? আরো তো অনেকজনই সেরকম হবে, তার জন্য রাত জাগছে কত মানুষ। জাগছে কিনা বলো? হ্যাঁ, সবাইকে কি রাত জাগলে চলে? মঞ্চ কাঁপিয়ে কত বক্তৃতা হচ্ছে, হাততালি হচ্ছে, চলার পথে আমি সব দেখি আর শুনি। এর বেশি কি করতে বলো আমাকে সত্যানন্দ? আমিও তো মঞ্চে উঠি, কবিতা বলি, গান গাই, আমিও ভাষণ দিই, শিল্প সাহিত্য সংস্কৃতি, আমিও মঞ্চে উঠি, নাটক করি, হাততালি পাই। সংখ্যাল্প সংস্কৃত মানুষের দলে আমি আছি, আমারও গুণগ্রাহী বহু জন। শুধু কেন আমাকে পথে নামতে বলো? সবার কি সবকিছু মানানসই হয় সত্যানন্দ? যদিও জনান্তিকে বলি, আমার কিন্তু মোটেও কিছুতেই ভয় হয় না, কেননা আমি জানি শাসকের সুনজরে থাকার কৌশল।
তুমিও তো শিখে নিতে পারো। আসলে সত্যানন্দ, আমি তো সবার মতো নই, সবার মতো হওয়া মোটেই সবার সাজে না। তোমরা যারা স্রোতে চলো বা স্রোতের বিপরীতে, তোমরাও জানো বা না জানো, আমি বেশ জানি জোয়ারও সত্য আর ভাটাও সত্য। কে কখন জোয়ার হবে বলা কি যায়? তাই কোনো দিকে দাঁড়াবো না, মুখ বাড়াবো না, আগ বাড়িয়ে কারো চক্ষুশূল হব না। যেহেতু আমি নিরপেক্ষ, পুষ্ট হই জোয়ারের দাক্ষিণ্যে আর মান বাড়াই, সে মান তো তোমাদেরও মান। প্রায় তুমি বলো আমি প্রকৃতই কোন দিকের। দিক বিদিক জ্ঞান আমার আছে, তাই আমি তো সমস্ত দিকে, আর সমস্ত দিকই আমার। আমি ডাইনে বাঁয়ে উপরে নিচে সবখানে আছি, তাই ডাইনে বাঁয়ে উপরে নিচে কোথাও থাকি না। প্রশ্ন করো কেন তবে কোথাও থাকি না? উত্তর, যেহেতু আমি নির্বিবাদী, ভদ্র, সজ্জন। আসলে উস্কে দেওয়া হয়। সাথী, আমাদের সময় কমে এসছে, তবে এই এপিসোডটি একটু বড় হবে, মানে 29 মিনিটে হবে না। আমরা পরের কবিতায় যাচ্ছি, হয়তো এটা একটু বাড়বে 1-2 মিনিট, কেমন? তো আমরা এবারে ভগীরথ মাইতি তার লেখা ছোট দুটি চমৎকার কবিতা, ভারী ভারী নয়, বেশ একদম অন্যরকম। চলে তো যেতেই পারি, ভাটিয়ালি এই কবিতাটির নাম। চলে তো যেতেই পারি, কিন্তু তুমি বড় একা হয়ে যাবে, এটাই যা ভয়। এত করে বলি, দেখে বুঝে নাও সব, বলা তো যায় না মানুষের কখন কি হয়। তবু তুমি নির্বিকার, এ কানের কথা ও কানের ভেতর দিয়ে তুড়ি মেরে বেরিয়ে যায়। এতকাল এমনটা বুঝিনি, এখন রাত্রিকালে হাড়ে হাড়ে বুঝি অন্য কেউ নয়, তুমি আসলে বড় দায়। অনন্য পায় দায় আগলে বসে থাকি, এ দায় এড়াবো কিভাবে? চলে তো যেতেই পারি, কিন্তু ভয়, তুমি বড় একা হয়ে যাবে। আমি কি বুঝি না ভাবো, তোমারও ভীষণ ভয় আমি পাছে একা হয়ে যাই। এখন রাতের নদী চলেছে সাগরে, আমরা দুটি অবসন্ন প্রাণী, হাতে হাত আঁকড়ে ধরে ভাটিয়ালি গাই। সেই খানিকক্ষণ আগে যে কবিতার কথা হলো না, মানুষ এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় একলা হয়ে পড়েছে, সেই কথাই যেন অন্যরকম ভাবে উঠে এলো, প্রেমের মধ্য দিয়ে উঠে এলো, কিন্তু সেই একাকিত্ব, সেই কথাই উঠে এলো। আমার একটা ভাটিয়ালি গানের লাইন মনে পড়ছে সাথী, জানো, মার্জনা করবেন, আমি গায়ক নই, ওই ও বন্ধু প্রেম নদী তরঙ্গ ভারী, কেমনে যাব বাইয়া, আমি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কেমনি যাবে বইয়া। এই চমৎকার লাইন আমি আমার ছোটবেলায় শুনেছিলাম, তো মনে পড়ে গেল যে সত্যিই তাই, যে কেমন করে আমি পার হয়ে যাব আমার এই জীবন তরী, সেই আর কি। ভগীরথ তার এই আরেকটা একেবারে ছোট্ট কবিতা, কবিতাটার নাম মন নিয়ে, সেটাও শোনাচ্ছি। খুব সুন্দর কবিতা, বলো। খুব মিষ্টি কবিতা। বড় দাগ লেগে আছে, বহুবার জল দিয়ে ধুয়েছি সাবানে, তবুও কেন কে জানে কিছুতেই উঠল না দাগ। বাটা হলুদের কিছু অনুরাগ লেপ্টে থাকে হাতের তালুতে, রেখা আর আঙুলের ফাঁকে। ছাড়পত্র লিখেছি, তবু কি ভয়ানক জড়িয়েই রয়েছি তাকে, গুলঞ্চ লতার মতো আম গাছে। কেউ কেউ আজীবন পুড়ে যায় বহু আগে নিভে যাওয়া আগুনের আঁচে। আগুনের স্বভাবই এমন,
কাঠকুটো পেলে তো ভালো, না পেলে জ্বালিয়ে যায় মন। সত্যি তাই। এবারে আমরা বিথি চট্টোপাধ্যায়, আমাদের খুব প্রিয় একজন মানুষ, অনেক দিন ধরে তিনি লিখছেন, তার একটি কবিতা শিকার কাহিনী, কি চমৎকারভাবে তিনি একটি রূপকের মধ্যে দিয়ে, এই গল্প আপনাদের সকলের চেনা, কিন্তু কবিতার মধ্যে দিয়ে কেমন করে বিথিদি একটা বার্তা দিয়েছেন। শিকার কাহিনী। এখানে সবুজ অনেক নিবিড় ভাবে মিশেছে নীলাভ আকাশের অনুষঙ্গে, ঘাসের শিশিরে বারুদ গন্ধ মেশে চারজন লোক চোরা শিকারীর সঙ্গে। চারজন লোক এসেছে শহর থেকে, তাদের চেহারা রাজপুত্রের মতো। রাজপুত্ররা জঙ্গলময় ঘরে, হরিণ শিশুটি নিখুঁত নিশানা হতো। হরিণ শিশুটি জল খেতে এসেছিল, ঝর্ণার জলে হরিণ রক্ত দেখে রাজপুত্ররা উল্লাস করে ওঠে। শহরে ফিরেই শিকার কাহিনী লেখে, শহরে ফিরেই শিকার ভ্রমণ স্মৃতি, ঝর্ণার জলে টকটকে লাল রক্ত। হরিণ শিশুটি তখনও কাঁপছে মৃদু, দুনিয়াদারিতে সব শক্তের ভক্ত। দুনিয়াদারিটা রাজপুত্রের জন্য, যাকে পাবে তাকে ধরো আর শুধু মারো, গাছ কাটো, পশু নিধন যজ্ঞ করো, এভাবেই তুমি আরো বড় হতে পারো। আরো বড় মানে আরো টাকা, আরো শোভা, বাঘ নখ দাঁত হরিণের সিংঘরে। মানুষ মারাটা গোপনে গোপনে শেখো, সেটা কাজে লাগে হরিণ মারার পরে। কাজে লাগে যত অস্ত্র শোষণ নীতি, ছোট বাচ্চারা শিকার শিকার খেলে, রাজপুত্রেরা জঙ্গলময় ঘুরে, নীলাভ আকাশ মহিমা হারিয়ে ফেলে। কবিদের তো তৃতীয় নয়ন থাকে। কবিরা দেখতে পান যে এইরকম ভাবে মানে আমাদের এই প্রকৃতিকে ধ্বংস করতে করতে মানুষকেই ধ্বংস করতে শুরু করে। যে ভ্রূণ মায়ের জঠরে বেড়ে ওঠে, সেই ভ্রূণ যখন কন্যা ভ্রূণ হয় এবং তা যখন নির্ধারণ করে বেআইনি ভাবে, এবং তাকে যখন হত্যাও করা হয় বেআইনি ভাবে, সেই কষ্ট থেকে, সেই নির্মম পৈশাচিক কাজকর্মগুলো দেখে কবিরাও ব্যথা পান, গর্জে ওঠেন। কবি কৃষ্ণা বসুর লেখা কন্যা ভ্রূণ। ভ্রূণ হত্যার দেশে এসেছে হঠাৎ, শিশু কন্যা ভ্রূণগুলি খুন হয় নিখুঁত আঙুলে। সুসভ্যতা উঠে এসে প্রাণপণে টিপে ধরে অজাত কন্যার কচি টুটি, যে মুখ দুধের স্বাদ তখনও পায়নি, তার কচি মুখে তুমি গরল পুড়েছ। সভ্যতা, তোমাকে অযুত ধন্যবাদ। না গো, এই সকরুণ উপমহাদেশে নারী হয়ে মেয়ে হয়ে জন্মাবো না আর। মৃত্যুর চিকন ফাঁস পড়ে নিতে তোমাদের হাতে। দেবী শব্দটির অর্থ অভিধানে পূজনীয়া, ব্যবহারে দাসী জেনেছ। এই ভণ্ড ভুল মাতৃতন্ত্রের স্বদেশে তন্ত্রাচারে মাকেই সবচেয়ে বেশি হেলা ফেলা দিয়ে গেছো সুসভ্যতা তুমি। না না, কোনো অভিমান নয়, অভিমান অতি মহার্ঘ সঞ্চয়। ভুল ব্যবহারে তাকে নষ্ট করা ঠিক নয়। রাগ নয়, অভিযোগ নয়, প্রত্যাহার করে নি সমস্ত দাবি। শুধু এক প্রার্থনা রেখে যাই মহাকালের নিকট, নারীহীন, মাতৃহীন, কন্যাহীন, যোষিত সংসর্গহীন, বান্ধবীহীন হয়ে বেঁচে থাক আগামী প্রজাতি। অদ্ভুত, মানে সত্যি সত্যি যদি মেয়েরা পৃথিবী থেকে সবাই চলে যেতেন, যদি
নারী শূন্য হতো এই পৃথিবী, প্রকৃতিও কি থাকতো না, থাকতো না। প্রকৃতি ও পুরুষ আমরা বলি, মুখেই বলি। সেই জন্য আমার মনে হয় যে নারী শিক্ষার জন্য কিন্তু দেশে দেশে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায়, প্রশাসনিক স্তরে মানুষরা কাজ করছেন। এই কোনো রাজনীতির কথা নয়, এবং রাজনৈতিকভাবেও কিন্তু নেতারা, নেত্রীরা তারা বলছেন যে মেয়েদের সম্মান করুন, মেয়েদেরকে আপনার পাশাপাশি জায়গায় এনে তাদেরকেও সম অধিকার দিন। আমরা এই ছোট্ট পর্বে সব কবিকে তো ধরতে পারি, আগের পর্বে কিছু আমরা বলেছি, 12-13 জন কবি। এই পর্বেও হ্যাঁ, এরপরে আমরা কবি সুবোধ সরকার, জয় গোস্বামী, আরো সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, দিব্যেন্দু পালিত, পূর্ণেন্দু পত্রী, বিষ্ণু দে, এরকম অনেক অনেক কবিরা রয়েছেন। তাদের নিয়েও আমরা পর্ব নিশ্চয়ই সাজাবো। আমরা শেষ করব শ্রীজাতর, তিনি আমাদের ভালো বন্ধু, খুব ভালো লেখেন। শ্রীজাতর একটি লেখা খুব খুব সচেতনতা আনে, এই উচ্চারণ, অন্ধকারের গান। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে যেতে তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও। ওই সঞ্চয় ফলে আছে সময় খেতে, সেই শস্যের রং আজও অতুলনীয়, কিছু সাহস দিও। এই অন্ধকারের রাত সহ্য হলে যেন পৌঁছে যাবই, শুধু হাতটা ধরো, হাওয়া উথাল পাথাল, পথে নিশানা দোলে, দেখো মিলে যাবে বন্দর গ্রাম শহরও, শুধু হাতটা ধরো। ওই পশ্চিমে ডোবে দিন শেষ প্রহরের, তুমি শান্ত কোলের কাছে থাকবে বলো, ভাঙে কাজের ডানার ছায়া তেপান্তরে, নামে একলা চোখের মতো অস্তা চলো, কাছে থাকবে বলো। আছে শেষটা কোথায় কেউ জানে না, আছে শেষটা কোথায় সেটা কেউ জানে না, দেব ভুলের মাসুল তবু যেও না ভুলে, হবে নতুন মশাল হাতে দুনিয়া চেনা, যদি পোড়াও এ হাত রেখো ছাই আঙুলে, তবু যেও না ভুলে। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে যারা থাকবে আবার যেন গড়বে প্রিয়, তুমি অন্ধকারের রাতে ইচ্ছে জেলে, কিছু সাহস দিও, কিছু সাহস দিও। আপনারা আমাদের সাহস দেবেন। প্রতি শনিবার এই 7 নিউজের সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় এই যে আমরা করছি, পৃথিবীর যে প্রান্তেই আপনারা থাকুন, বঙ্গ সংস্কৃতির এই যে মণি মাণিক্য রত্ন আমরা চেষ্টা করি আপনাদের সামনে নিবেদন করতে। আপনারা আমাদের পাশে থাকুন আর আমাদেরকে বলুন 9830171856, 9836663222 অথবা এই 7 নিউজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করুন। আমাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং জানবেন আমরা কবিদের কথাগুলি আপনাদের সামনে শুধুমাত্র বার্তা বহন করে এনে দিলাম। নমস্কার। নমস্কার।